শ্রমিকরা যখন তার পাওনা ন্যায্য পাওনাটুকু না পায় তখন কিন্তু শ্রমিকরা মাঠে নামে, নতুন কিন্তু শ্রমিকরা রাস্তায় নামার কথা না। আর একটা শ্রমিককে আপনি কেন লাঠিচার্জ করবেন? লাঠিচার্জ করতে প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে যে সে তো তার ন্যায্য পাওনাটুকু পাওয়ার জন্যই রাস্তায় নামছে। যদি কোনো থানায় বা কোনো একটা অঞ্চলে বা কোনো একটা জায়গায় যখন মামলা করা হয়, সেক্ষেত্রে তদন্তটুকু আপনারা কীভাবে পরিচালনা করেন? আপনার শ্রমিকরা আপনার ফ্যাক্টরির জন্য কাজ করে, আপনাকে আপনার শ্রমিকরা ভালো বুঝবে, আপনি আপনার সমস্যাটুকু শ্রমিকদের সামনে এসে বলেন। সেই ক্ষেত্রে আমরা আপনার সম্পূর্ণ নিশ্চয়তা দেবো, সম্পূর্ণ নিরাপত্তা দেবো। আপনি শ্রমিকদের সামনে এসে কথা বলেন, কথা বলার পরে শ্রমিকরা দেখা যাচ্ছে অবশ্যই আপনার কথাটা অ্যাকসেপ্ট করবে যদি সেটা যৌক্তিক হয়। আমরা যখন বিজিএমইতে বসি তখন রাজনীতি শব্দটা থাকে না। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাতের ধরনের। আমরা যখন বিজিএমইতে বসি তখন আমরা এখানে সবার জন্য এক হয়ে কাজ করি। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলো আমরা দেখি না। আওয়ামী লীগ, বিএনপি বা এ ধরনের কোনো রাজনৈতিক কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না। আমি যেমন ব্যক্তিগত আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, বিএনপি আপনি জানেন সেটা। ওই আমার ফ্যাক্টরিতে আওয়ামী লীগের আমলে সমস্যা হয়। প্রতিটা চট্টগ্রাম ভিত্তিক কথাটা আমি বলি, প্রতিটা ইউনিটে আমাদের গোয়েন্দা ভিত্তিক লোক কাজ করে এবং ওই টিমটা যখন ওরা ইঙ্গিত পায়, পূর্বে ইঙ্গিতগুলো পায়, তখন ওনাদের সাথে যোগাযোগ করে ম্যাক্সিমাম ঘটনা আগেভাগে ওনারা সমাধান করার জন্য বিজিএমই টিমকে সাথে নিয়ে ওনারা ঘটনার আগেই ম্যাক্সিমাম আমরা দেখে আসছি। এটা শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষ কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থিত প্রতিষ্ঠান আছে। এখন তারা যেহেতু নাই, তাদের প্রতিষ্ঠানগুলো কীভাবে চলছে, কীভাবে আপনারা প্রশাসক দিয়ে চালাচ্ছেন, বা এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটছে কিনা? একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু স্বার্থান্বেষী মহল থাকে, তারা কোথাও কোথাও গুজব রটায়। যেমন শিল্পক্ষেত্রে শ্রমিকদের মধ্যে থেকে ঢুকে কেউ গুজব রটিয়েছে। আবার দেখা গেছে যে কেউ এই পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাত থেকে অন্য হাতে নেওয়ার চেষ্টা করছে। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তো আজ আমরা আলোচনা করব রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত, পোশাক খাত, গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্পের অতীত, বর্তমান এবং আগামীর পথ চলা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই গার্মেন্টস শিল্পকে দেখভালো করার জন্য, এই পোশাক খাতকে সুশৃঙ্খল রাখার জন্য বাংলাদেশ পুলিশের যে সংস্থাটি, সেই যে বিশেষায়িত সংস্থাটি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেই শিল্পাঞ্চল পুলিশ নিয়েও আজ আমরা আলোচনা করব। আজ আমরা কথা বাড়াবো না, আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি যদি একটু পরিচয় করাই দিই। আমার হাতের ডানে আছেন বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট শিল্পাঞ্চল পুলিশ চট্টগ্রাম 3-এর দায়িত্বে আছেন অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ সুলাইমান। আমার হাতের বায়ে আছেন বিজিএমের সম্মানিত পরিচালক এবং টপ স্টার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আফসার হোসেন। শুরুতেই আপনার কাছে আসি, আপনি শিল্পাঞ্চল পুলিশ চট্টগ্রাম 3-এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি একটু পুলিশ প্রশাসন নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমরা সকলে জানি 5 আগস্টের একটা ছাত্র জনতার মাধ্যমে যে গণ অভ্যুত্থান, তারপর থেকে আমরা একটা পুলিশ প্রশাসনের মধ্যে আমরা সংকট দেখতে পেয়েছিলাম। সেই সংকটটুকু এই শিল্পাঞ্চল পুলিশ কতটুকু এফেক্টিভ হয়েছে বা কতটুকু আহত হয়েছে, বা এই প্রভাবটুকু আপনাদের মাঝে চলে এসছে কিনা যদি একটু বলতেন জনাব সোলার। ধন্যবাদ আপনাকে। যে আসলে আপনি বলছেন সত্য কথা, যে আসলে 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে পুলিশের মনোবলের বিষয়টা আসলে নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা সবাই দেখেছেন। পুলিশের যে মনোবলের বিষয়টা আপনি এখানে নিয়ে এসেছেন, তো সেক্ষেত্রে আসলে হ্যাঁ, একটা এই পরিবর্তনের সময়ে পুলিশের মাঝখানে একটা ব্যাপক মনোবলের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়ে গেছিলো। তবে আমরা বিশেষিত ইউনিট হিসেবে শিল্পাঞ্চল পুলিশ চট্টগ্রামে আমরা দায়িত্ব পালন করছি। আমরা যেহেতু আসলে শুধু শ্রমিকদের এবং সে ফ্যাক্টরি, শিল্প কারখানার আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের সাথে ছাত্র জনতার আন্দোলনের সাথে আমাদের কোনো তেমন একটা বড় এফেক্ট হয় নাই। তাছাড়া আমাদের ওভারঅল বাংলাদেশ পুলিশের উপর যেহেতু একটা বিভিন্ন ধরনের বিষয় চলে এসেছিল, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে অনেক সদস্য হয়তো একটু মনোবল সমস্যায় ভুগেছিল, এটা সত্য। তবে আমরা এটাকে ফিল করতে দেইনি আমার সদস্যদেরকে, আমি নিজে এখানে ছিলাম। তাছাড়া আপনি যে এটা জেনে খুশি হবেন যে 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, যে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, তার পরপরই আমরা 11ই আগস্টে বিজিএমের
যে সমস্ত আমাদের চট্টগ্রামের প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে প্রত্যেকটা শিল্প কারখানায় আমরা গিয়েছি, গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেছি। বিজিবির সদস্যরা এখানে ছিলেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্টও ছিলেন। সেখানে আমরা সবার ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেছি, মালিকদের সাথে কথা বলেছি, তাদের কোনো সমস্যা আছে কিনা। সুতরাং আপনি যদি বলতে চান যে ৫ই অগস্টের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের যেই একটা মনোবলের বিষয় বলছেন আপনি, সেটা আমরা কাটিয়ে উঠছি, অল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠি আমরা। আমরা কিন্তু দেখেছি প্রতিটি সংস্থাকে তারা কাজে লাগিয়েছে এই ছাত্রদেরকে বা ছাত্র জনতাকে মানে দমানোর জন্য, এক কথায় কাজে লাগিয়েছে। এটাকে আসলে শিল্পাঞ্চল পুলিশকে কেন তারা ব্যবহার করেনি, বা আপনারা কি আসলে ব্যবহার হননি এরকম ব্যাপার? না, আমাদের আসলে মূল কাজটা কিন্তু হলো শিল্পের শ্রমিকদের এবং মালিকদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা, এবং শিল্প সেক্টরে যেন কোনো ধরনের আঘাত না হয়, কার্যক্রম না হয়, আঘাত না হয়, এবং শিল্পের গতিশীলতা যেন বজায় থাকে, সেই জন্য আমরা কাজ করি। সেই ক্ষেত্রে আগের প্রধানমন্ত্রী বা আগের সরকার যে আমাদেরকে ব্যবহার করবে সেই সুযোগ তো তাদের ছিল না। আমরাও সেইভাবে কাজ করিনি কখনো, যার জন্য আমাদেরকে আসলে ব্যবহার করার সুযোগ পাইনি, এবং আমরা সেই ক্ষেত্রে কাজ করে নিই। ওকে, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা আপনার অর্জনটুকু নিয়ে যদি কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে আমাদের এই চট্টগ্রাম ৩ অঞ্চলে আপনি কাজ করছেন, এবং আমরা একটা সময় তো দেখতাম অনেক মিছিল দেখতাম, অনেক ভাঙচুর হতো দেখলাম, বাট ইতিপূর্বে আমরা খুব কাছাকাছি সময় বা তার আগেও আমরা এরকম ঘটনা দেখিনি। আপনার কাছে আমরা আবারও আসবো। আমি একটু ব্যবসায়ী প্রতিনিধি যিনি আছেন জনাব আফসার হোসেন, আপনার কাছেই আসতে চাই। ৫ই আগস্টের আগের কাজকর্ম, আপনাদের ব্যবসায়িক কাজকর্ম, ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায়িক চিন্তাভাবনা, মালিক শ্রমিকদের সম্পর্ক, আর ৫ই আগস্টের পর থেকে কোন সরকার আপনারা খুব এনজয় করেছিলেন, কোন সরকারে আপনারা স্বাচ্ছন্দ্য মতো ব্যবসা বাণিজ্য করতে পেরেছিলেন? আসলে কোন সরকারকে নিয়ে এনজয় করছি কথাটা আমি উত্তরটা এভাবে দিতে পারবো না। আমরা ব্যবসায়ী, আমরা দীর্ঘ অনেক বছর, আজকে আমার ব্যবসার বয়স ২৫ বছর চট্টগ্রাম শহরে, ঢাকাতে। আমরা ব্যবসায়ীরা, শুধু গার্মেন্টস শিল্প আমি বলবো না, ৫ই আগস্টের আগে আসলে যখন যে পরিস্থিতি, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ ওনারা দেশের যে সরকারই ছিলেন ওনাদের সহ তখন সেটা মোকাবিলা করছে। ৫ই আগস্টের পর আমাদের যেটা বর্তমানে আমরা পরিস্থিতি অনেক কঠিন, অনেকদিন ২ মাস ধরে আমরা গার্মেন্টস সেক্টরে ঢাকাতে অনেক সমস্যার সমাধান ৫ই আগস্টের পরে ২ মাস যাবৎ কিছু উচ্ছৃঙ্খল জাতীয় শ্রমিক সাথে লোকাল কিছু লোকজন সহ মানে একসাথে জয়েন করে, আমি এটা বলবো না যে এখানে বা পেশিসদের দোসরা নাই, সেটা আমি বলবো না, যে ৫ই আগস্টের যারা সাথে সরকারি ছিল ওদেরই কিছু লোকজন আছে এখানে। এখানে আমাদের শ্রমিকেরাও আছে। অযথা কিছু তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমাদের অনেক কারখানা এখন বন্ধ হয়ে গেছে। এই ৩ মাসে আমাদের অনেক প্রায় ১০০-র উপরে গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা সমস্যাগুলো, হামলাগুলো হচ্ছে, ফুরিয়ে দেওয়া হচ্ছে, এবং শ্রমিক অসন্তোষ অযথা, এগুলো কোনো কারণ ছাড়া ছোটখাটো ঘটনা। অনেকে ৫ই আগস্টের পরে বেশ কিছু ব্যাংকের, আপনারা জানেন, পুরো বাংলাদেশে জানে, সেটা বিশ্বেই জানে, অনেকগুলো ব্যাংক প্রবলেমে পড়ছে বাংলাদেশে। অনেকগুলো টাকা পাচার করার কারণে অনেকগুলো ব্যাংক থেকে দুর্বল অচল অবস্থা হয়ে যাওয়ার কারণে অনেকেই ঠিকমতো বেতন দিতে পারতেছে না, ব্যাংকিং সমস্যার কারণে, যেটা আমি মনে করি। এখন যদি আমি কারখানার উৎপাদনও বন্ধ রাখি, তাহলে তো আমার কারখানা অচল থাকলে এমনিও তো পয়সা জোগাড় হচ্ছে না। ব্যাংকে আমাকে টাকা দেবে করতে, আমি এক্সপোর্ট করতে পারলে তো আমার টাকাটা আসে, এমনি তো আর টাকা কেউ দেয় না কেউ। সুতরাং ব্যাংকিং অচল অবস্থার কারণে রাতারাতিতে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাওয়াটা অনেক সমস্যা আছে। তো ওই ব্যাংক সমস্যাগুলো সমাধান করে কিছু কিছু ইতিমধ্যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সহ সবাই মিলে বাংলাদেশ ব্যাংকিং গভর্নর সহ নতুন কিছু সংস্কারমূলক কাজ করে কিছুটা আমরা সমাধান করা, এগুলো ওনাদের দ্বারা সম্ভব হয়েছে। আপনার কথাই চলে আসছে যে শেখ হাসিনার আমলে আপনারা ভালো ছিলেন, কারণ আপনি বলেছেন লাস্ট এই সময়টাতে প্রায় ১০০টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমি আসলে আপনাকে শেখ হাসিনার আমলে আমার ব্যবসা ভালো হয়েছে সেটা আমি বলবো না, এখন খারাপ হচ্ছে সেটা আমি ভেবে না। আপনি আমাকে জিনিসটা বোঝা যাচ্ছে, শেখ হাসিনার আমলে বিএনপি সরকারের আমলে আরো ভালো ব্যবসা হয়েছে, এর আমলে আরো ভালো ব্যবসা হয়েছে। আমি বলতে ডে বাই ডে বাংলাদেশের মানুষ, জনসংখ্যা বাড়তেছে, চাহিদা বাড়তেছে, মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করছি। সে তুলনায় আমাদের কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, গ্যাস, ইলেকট্রিক, পানি, এগুলোর কিন্তু তত পরিমাণ সংস্কার এখনো করা হয়নি, যেগুলোর কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে ব্যবসা করতে পারতেছি না। ইতিমধ্যে আমাদের দেশে ৫ই আগস্টের পরে, সরকার পতনের পরে যে সমস্যাটা হয়েছে, এর ভিতরে গার্মেন্টস শ্রমিকদেরকে কাজে লাগিয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অচল করার জন্য যেটা সৃষ্টি করা হচ্ছে, আমি ওটার কথা বলছি, ওই জন্য বন্ধ হয়েছে।
সেটা আমি বর্তমান সরকার এখানে ওরা আপ্রাণ চেষ্টা করছে। আপনি ব্যবসা করবেন, সরকারের সহায়তা তারা কখনো পসিবল না। সরকারের নীতি সহায়তা বলেন, সরকারের লজিস্টিক সাপোর্ট ছাড়া কখনো কোনো কেউ ব্যবসা করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে তখনকার সাপোর্টটুকু সরকারিভাবে আর এখনকার সাপোর্টটুকু আপনি কেমন পাচ্ছেন? তখনকার সাপোর্টটা ছিল আসলে একটা নির্বাচিত সরকার, যদিও ওরা অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত ছিল, সেটা আমার বলতে হচ্ছে। তখনকার সাপোর্টটা ছিল টোটাল একটা টিম ওয়ার্কের নির্বাচিত সরকারের টোটাল প্রশাসনিক ব্যবস্থাগুলো একদম ছিল। এখন অন্তর্বর্তী সরকারটা আসছে একটা আমাদের সাময়িক সময়টা সমাধান করে আমাদের যে দেশের যে অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের অফিসিয়াল সমস্যাগুলো সংস্কার করে তারপর আমরা একটা নির্বাচনের মাধ্যমে সরকার পেলে উনি এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আগে থাকে। এটা হলো ব্যাপার। আর অন্তর্বর্তী সরকারের কিন্তু এতটুকু কাজ ওনারা করাও সম্ভব না এবং এটা আইনের ভিতরে পড়ে না, যেটা আমি মনে করি ওনারা যতটুকু সম্ভব আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন দিয়ে আর্মি লোকজন ওনারা সবাই এই যে ওয়ার্কার সমস্যাগুলো সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। আমরাও ছিলাম ঢাকাতে, ম্যাক্সিমাম টাইমে আমরাও গেছি। চট্টগ্রামে তেমন সমস্যা হয় নাই। সোলামান সাহেব খুব ভালো একজন শক্ত অফিসার, আমি যেটা আমার দীর্ঘদিন ধরে দেখে এসেছি চট্টগ্রামে। আমরা সহ মিলে আমরা বিজিএমই বোর্ড বা বিজিএমের বোর্ডের বাইরে গার্মেন্টস মালিকেরা যারা দায়িত্বে আছেন, যারা স্ট্রংলি ব্যবসা বাণিজ্য না করলেও অনেক বড় বাইরে আছেন এখন ব্যবসা করে না, কিন্তু আমাদের সাথে আছে, আমরা একসময় সব কাজ করি। ঢাকাতে সমস্যা হলো গাজীপুর আসলি এলাকাটা এটা একটা সমস্যাজনিত এলাকা। এটা সবসময় একটু ছোটখাটো করার ওখানে বড় আকার ধারণ করে। এখানে সরকারের কোনো হাত না। আমি মনে করবো আগের সরকারের সহযোগিতা করেছে, অসহযোগিতা করে নেই, বর্তমান সরকারের সহযোগিতা করে। এই যে আপনি বললেন যে 100টি গার্মেন্টস প্রায় বন্ধের পথে বা বন্ধ হয়ে গিয়েছে, সেটার মূল কারণটা আপনি অন্যতম কারণ আপনি ব্যাংকিং সেক্টরটাকে দোষারোপ করলেন। পাশাপাশি আর অন্য কোনো কারণ আছে কি? 2 নম্বর হচ্ছে যে তাদেরকে আবার স্বপদে ফেরানোর জন্য, যেসব প্রতিষ্ঠানকে আরও আবার চালু করার জন্য যিনি এখন বাণিজ্যিক উপদেষ্টা আছেন বা অর্থ উপদেষ্টা আছে, তাদের সাথে আপনাদের বিজিএমের কোনো আলোচনা হচ্ছে কিনা বা তাদেরকে কিভাবে ফেরানো যায় সেটা নিয়ে আপনারা বিজিএমে কোনো কাজ করছে কিনা? এখানে আমি একটা কথা বলি, আমি ওইটা বলবো না যে 100টা গার্মেন্টস বন্ধ যে শুধু ব্যাংকের জন্য, এটা ঠিক না। পরিস্থিতির কারণে ব্যাংক তো একটা প্রথম, সেকেন্ড হলো ওয়ার্কার সমস্যা। ওয়ার্কার যে অবস্থা করে দিলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কাজ করতেছে না, বন্ধ করে দিচ্ছে, কাজ না করলে তো ব্যাংকের দেখভাল করার জন্য তো পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করতেছে। প্রথম 2 মাস কিন্তু পুলিশ প্রশাসন ভালো করে কাজ করতে পারে না, সেটা দেশের সবাই জানে। যে উনি তো বললো যে ওনারা ঠিকমতো কাজ করতে, শিল্পাঞ্চল পুলিশ দিয়েও মুহূর্তে এত অল্প সংখ্যক পুলিশ দিয়ে এটা ঠিক করার সম্ভব হয় নাই। এটা আমরা দেখছি। ওটা আর্মি প্রশাসন সহ যে মানে দেখাশোনা অনেক এটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, বিকজ এখানে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো স্বল্প সময়ের এই কথা আমি শেষ করতে পারবো না। এটা অনেক সময়ের ব্যাপার, আপনাকে বুঝে নিতে হবে। গার্মেন্টস বন্ধ হওয়ার পিছনে অনেক আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো এখানে জড়িত। ওটার জন্য আপনি বিজিএম এর নেতা হিসেবে কি করছেন? আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে বিজিএমই বোর্ডে, যেটা সরকারের পক্ষ থেকে প্রশাসন নিয়োগ করা হয়েছে, 10 জন সহায়ক টিম করা হয়েছে। ইতিমধ্যে আমরাও বিভিন্ন কমিটিতে আছি, আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। তবে আগের তুলনায় অনেকটা এখন প্রশংসনীয়, তুলনামূলকভাবে অনেক আইনশৃঙ্খলা অনেক রক্ষা হয়েছে। গুটি কয়েক টুকটাক এখন ঘটনা হচ্ছে, যেগুলো আমরা সহনশীল পর্যায়ে নিয়ে আসছে সরকার বলেন, আমাদের পুলিশ টিম বলেন বা বিজেপির পক্ষ থেকে আমরা এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। টুকটাক ঘটনা মাঝে মধ্যে হচ্ছে। আচ্ছা, এই যে এগুলো কাটিয়ে ওঠা, বেশি সংকটকালীন সময়টা একটু কেটে ওঠার জন্য আপনারা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের তো উপদেষ্টা আছে, কারণ তো আর নির্বাচিত সরকার নাই যে যা কোনো মন্ত্রী থাকবে, উপদেষ্টার সাথে আপনাদের কোনো আলোচনা এরকম হচ্ছে কিনা বা প্রতিনিয়ত আলোচনা হচ্ছে? 8ই আগস্ট সরকার গঠনের পরে উপদেষ্টা আমাদের শ্রম উপদেষ্টা ছিলেন, ওনাকে অলরেডি পরিবর্তন করেছে। এখন আমাদের সদ্য ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আসছেন, স্বাগত সাহেব। কন্টিনিউশন এগুলো আমাদের টিম, আমি নিজেই গেছি কয়েকটা টিমের সাথে, আমরা নিজেরাই উপস্থিত থেকে উপদেষ্টাদের সাথে, সচিবদের সাথে, জিওসি 9 প্রধানের সাথে অনেকবার মিটিং করছি। ইভেন আমরা বিজিএমই দোনোপক্ষ মিলে, আমাদের ভিতরে 2টা গ্রুপ আছে, ফোরাম আর সম্মিলিত পরিষদ, আমরা মিলেও সরকার প্রধানদের সাথে বা সরকারের উদ্যোস্তন যারা আছেন ওদের সাথে আমরা দফায় মিটিং করছি। গার্মেন্টস সেক্টরকে কীভাবে ভালো পর্যায়ে নিয়ে এসে বাংলাদেশের উৎপাদন প্রক্রিয়া ঠিক রেখে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, এটার জন্য আমরা এখনকার পরিবেশ কেমন? এখন কি যারা শ্রমিকরা আছে তারা কি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে কিনা? এখন মালিক শ্রমিকের সম্পর্কটা কিরকম দেখছেন এখন? দেখেন, মালিক শ্রমিক সম্পর্ক কখনো খারাপ ছিল না। এখানে আমরা সবসময় জানি মালিক শ্রমিক একটা মালিক, আমি মালিক হিসেবে বলবো না, আমরা চেষ্টা করি যে যতটুকু আমাদের ইনকামের মধ্যে আছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা সবাইকে জানতে হবে, ডে বাই ডে গার্মেন্টসের প্রাইসটা, মূল্যটা কমতেছে। বিদেশে চাহিদাটা এভাবে এখন ওরাই কম দামে
গার্মেন্টস নেওয়ার জন্য বাংলাদেশটা খুঁজে নেয়। আমাদের ডলারটা যদি কিছুটা বাড়লেও কিন্তু কম দামের জন্য বাংলাদেশকে খুঁজে নেওয়ার কারণে মালিকেরও এখন তেমন কোনো কিছু ভালো কিছু করতে পারতেছে না, ব্যাংকের লোন ঠিকমতো পরিশোধ হচ্ছে না। তারপরেও গত সরকার যাওয়ার আগ মুহূর্তে, নির্বাচনের আগ মুহূর্তে বেতন বৃদ্ধি করে সব কাঠামোগত সব বেতন সমাধান করে গেছে। কিন্তু বর্তমানে যেটা কিছু বেতন জাতীয় বা অন্যান্য জাতীয় যেগুলো ওরা দাবি করতেছে, যেগুলো সহনীয় পর্যায়ে আছে, এগুলো অলরেডি বর্তমান অধিকারী সরকার সহ বিজিএমই বসে এটি নির্ধারণ করে দিচ্ছে। বেতনটা এটা ইয়ারলি 5% হারে যেভাবে বাড়ে, এটা অটোমেটিক বাড়ে যাবে যারা কারখানা যদি পরিচালনার মতো এদেশে সক্ষমতা থাকে। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। আমরা বক্তব্য পরিষ্কার আপনাকে একটা প্রশ্ন করে যে উত্তরটা আমরা সুলাইমান সাহেবের কাছে উত্তরটা জেনে আপনার কাছে আসবো। যে প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কিছু প্রতিষ্ঠান বন্ধ হতে দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত মালিক পক্ষ বলে। এখন তাদের পরিবেশটুকু নিয়ে আমরা একটু কথা বলবো। তার পাশাপাশি একই প্রশ্নটা আমি জানাব সুলাইমান সাহেব আপনাকে করতে চাই। আসলে উনি যে বললেন যে প্রায় 100টির মতো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, তার অন্যতম কারণগুলোকে আপনি খুঁজে বের করেছেন কিনা? পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষ কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থিত প্রতিষ্ঠান আছে। এখন তারা যেহেতু নাই, তাদের প্রতিষ্ঠানগুলো কীভাবে চলছে, কীভাবে আপনারা প্রশাসক দিয়ে চালাচ্ছেন, বা এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটছে কিনা? আসলেই আপনি যেটা বলছেন যে 5ই আগস্টের পরে জনাব আফসারউদ্দিন সাহেবের মতে যেটা প্রায় 100 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আসলে ফ্যাক্টরি বন্ধের সংখ্যাটা হয়তো এরকম না। আর যেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে 5ই আগস্টের পরে, আপনি যেটা বলছেন যে কিছু কিছু প্রতিষ্ঠানের মালিক হয়তো বা আওয়ামী ঘরানার ছিলেন, ঠিক আছে,
মূলত হলো এই জন্য বন্ধ হয়েছে এমনটা না, মূলত বন্ধ হয়েছে হলো যে কিছু কিছু ফ্যাক্টরির মালিক হয়তোবা ওনারা আগে থেকেই যেই পরিমাণ লোন ছিল ব্যাংকের বা বিভিন্ন কারণে তারা হয়তোবা প্রতিষ্ঠান চালাতে পারছিলেন না, সেই জন্য হয়তোবা এই পরিস্থিতি একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এসে দেখা যাচ্ছে যে শ্রমিকদের পেমেন্টও সেভাবে দেওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে, আবার সেভাবে তার হলো উৎপাদনটা সচল রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্য উনি হয়তোবা বন্ধ করেছেন, যেহেতু ব্যাংক থেকে ওই মুহূর্তে একটা সাপোর্ট ওইভাবে পাওয়া যায়নি। তাছাড়া যেহেতু ওনাদের লোন ছিল, সেই সমস্ত কারণে লোনটাও হয়তো এই সময়ে যে এইভাবে রিকভার করার কথা সেভাবে ওনারা রিকভার করতে পারছিলেন না, এই সমস্ত কারণে বন্ধ হয়েছে। কিন্তু ওই 5ই আগস্টের কারণে বা অন্য কোনো কারণে যে আসলে বন্ধ হয়েছে এমনটা না। মালিক না থাকলে তো শ্রমিকরা কীভাবে কাজ করছে বা এইসব কি আসলেই কি বন্ধ কিনা, বা যদি চালুও থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পুলিশ প্রশাসন কোনোভাবে তাদেরকে সহায়তা করছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। চট্টগ্রাম অঞ্চলে আসলে সেভাবে আপনার হলো ফ্যাক্টরিগুলোতে যে মালিক নেই বা আপনার তার বন্ধ হয়েছে বা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমনটা না। মূলত হলো যে এখানে যে আপনার যারা ফ্যাক্টরি চালাতে পারছেন না, তারা একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন যে এই সময়ের মধ্যে তারা তাদের শ্রমিকদের পেমেন্টটা দিয়ে দেবেন। যার জন্য দেখা গেছে চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকদের মধ্যে অতটা উত্তাল বা সেই যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। আর হলো সেটা আমাদের কাছে সেই ধরনের রিপোর্ট নেই, আসে নাই। যেই কয়েকটা ফ্যাক্টরিতে সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, আমরা সেই কয়েকটা ফ্যাক্টরি মালিকের সাথে কথা বলেছি আগে, যে আসলে আপনি যদি ফ্যাক্টরি বন্ধ করেন তাহলে কিন্তু আপনাকে শ্রমিকদের সাথে কমিটেড হতে হবে, আপনি কবে আপনার শ্রমিকদের পাওনাটুকু বুঝিয়ে দেবেন। সেইভাবে তারা কমিটমেন্ট দিয়েছে শ্রমিকদের সাথে এবং সেই অনুযায়ী তারা তাদের কমিটমেন্ট রক্ষা করে যাচ্ছে। এই জন্য তেমন কোনো সমস্যা নেই, হাতে গোনা 2-1টা ফ্যাক্টরি ছাড়া বাকি সকল ফ্যাক্টরি মালিকরা কিন্তু তাদের আপনারা কি প্রতিনিয়ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কি আপনারা আওতায় যে সব আছে আপনারা কীভাবে ভিজিট করেন বা আপনারা কি কর্ম পরিকল্পনা কীভাবে সাজান প্রতিদিনকার নিয়মিত রুটিন? জি, আসলে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা বিধিমালা রয়েছে, শিল্প বিধিমালা। তাছাড়া আমাদের শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি স্যারের কিছু নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী এবং বিধিমালার আলোকে আমরা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের নিয়মিত আমরা পরিদর্শন করি যে আমার অঞ্চলের মধ্যে, আমার চট্টগ্রাম অঞ্চলের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, এক এক দিন এক এক জায়গায় আমরা একটা ফ্যাক্টরিতে ভিজিট করি, শ্রমিকদের কর্মপরিবেশটা দেখি, তাদের কর্মপরিবেশটা কী আছে। তাছাড়া শ্রমিকদের কোন ফ্যাক্টরিতে কোন ধরনের বকেয়া আছে কিনা বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, সে ধরনের অ্যাডভান্স ইন্টেলিজেন্স আমরা কালেকশন করি। যদি দেখা যায় যে কোনো ধরনের কোনো ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে আপনার বেতন বকেয়া রয়েছে বা 2-3 মাসের, বা শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ দেখা দিতে পারে বা শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে রাস্তায় নামতে পারে, এই ধরনের ঘটনা যদি আমরা অনুমান করতে পারি আগে থেকে অ্যানালাইসিস করে, দেন আমরা মালিক পক্ষের সাথে কথা বলি। ওনারা একটা কমিটমেন্ট দেয় শ্রমিকদের সাথে। আমরা ওনার মালিক পক্ষকে বলি, ভাই আমাদের কোনো এখানে কোনো সমস্যা নেই, আপনার শ্রমিককে আপনি এসে বুঝাইতে হবে যে আপনার সমস্যা কী। কারণ আপনার শ্রমিকরা আপনার ফ্যাক্টরির জন্য কাজ করে, আপনার শ্রমিকরা ভালো বুঝবে। আপনি আপনার সমস্যাটুকু শ্রমিকদের সামনে এসে বলেন, সেই ক্ষেত্রে আমরা আপনার সম্পূর্ণ নিশ্চয়তা দেবো, সম্পূর্ণ নিরাপত্তা দেবো। আপনি শ্রমিকদের সামনে এসে কথা বলেন, কথা বলার পরে শ্রমিকরা দেখা যাচ্ছে অবশ্যই আপনার কথাটা অ্যাকসেপ্ট করবে, যদি সেটা যৌক্তিক হয়। আর যৌক্তিক না হলে সেটা সেক্ষেত্রে পুলিশ প্রশাসন লিয়াজন পার্সন হিসেবে থাকবে। আমরা লিয়াজন পার্সন হিসেবে থাকি এবং আমরা তার নিরাপত্তা দিই। তার সমস্যাটুকু এসে মালিকপক্ষ তার সমস্যাটুকু এসে শ্রমিকদের সাথে বলে, যেহেতু শ্রমিকরা ওই প্রতিষ্ঠানেই কাজ করে, তারা কিন্তু জানে যে আসলে মালিকের আদৌ কোনো সমস্যা আছে না, যদি থাকে তাহলে শ্রমিকরা কিন্তু মালিকের কথাটুকু মেনে নেয় এবং মালিককে কোঅপারেট করে। সেই জন্য দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলে আপনি দেখেন যে অত বড় ধরনের কোনো শ্রমিক অসন্তোষ দেখা। একটা সময় দেখতাম যে আসলে অনেক মিছিল বা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা অনেক ভাঙচুর হতে দেখেছি। আমরা এই লাস্ট কাছাকাছি সময়টাতে আমরা এইসব দেখিনি, এইরকম পরিবেশ আমরা দেখিনি। ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন সত্য। আমি চট্টগ্রাম অঞ্চলে আসার আগে আমি এসে কয়েকটা মামলা পেলাম আমার এখানে, যে শ্রমবিরোধ সংক্রান্ত একটা মামলা আছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ফ্যাক্টরি ভাঙচুর করেছে, ফ্যাক্টরি কর্মচারীদেরকে মারধর করেছে, আবার দেখা গেছে রাস্তায় আপনার বাস ট্রাক গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে শ্রমিকরা। আসলে এটা হয়েছিল সেটা একটা সময় নিয়মিত কাজ ছিল। পরে আমি আসার পরে এই বিষয়গুলোকে আমার অফিসারদেরকে নিয়ে বসেছিলাম। আমি এসে আমার অফিসারদেরকে বসছিলাম যে আসলে আমরা এই পরিস্থিতি যেন ফেরত আর না আসে, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না করে, সেজন্য আমি আসার পরে আমার অফিসারদেরকে নিয়ে বসে দেখলাম যে আমরা অ্যাডভান্স কিছু কাজ করেছি, যেই কাজগুলো আসলে যে ঘটনা ঘটার পরবর্তীতে করে আপনি, আমরা ঘটনা ঘটার আগে করতে হবে। সেই জন্য আমরা অ্যানালাইসিস করছি আসলে কী কারণে এই ঘটনাগুলো ঘটে। কারণ সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম একটু আগে আপনাকে, দেখেছি যে আসলে শ্রমিকরা যখন তার পাওনাটুকু না পায় তখন কিন্তু শ্রমিকরা মাঠে নামে, নতুন কিন্তু শ্রমিকরা রাস্তায় নামার কথা না। আর একটা শ্রমিককে আপনি কেন লাঠিচার্জ করবেন? লাঠিচার্জ করতে প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে যে
সে তো তার ন্যায্য পাওয়ার জন্যই রাস্তায় নামছে। আবার বিপরীত পক্ষে যে আমরা মালিক পক্ষের বিষয়গুলো চিন্তা করি যে মালিক যেহেতু একটা ফ্যাক্টরিকে চালাচ্ছেন, তার ফ্যাক্টরিতে যদি প্রফিটেবল হয় তাহলে তো এই কেওয়াজ উনি নেবেন না। তাইলে সেক্ষেত্রে কোথায় ঘাটতিটুকু আছে সেইটুকু আমরা আগে অ্যানালাইসিস করি। যে কোনো একটা ফ্যাক্টরিতে যদি আমরা আগে থেকে তথ্য পাই যে এই ফ্যাক্টরিতে সমস্যা হবে, বেতন দিতে পারছেন না মালিক ডিউ টাইমে, তাহলে পরে আমরা মালিকের সাথে কথা বলি যে আপনার কী সমস্যা, আপনি এই সমস্যাটুকু আপনি শ্রমিকদের সাথে কথা বলেন। এই অ্যাডভান্স যে কাজটুকু আমরা করি, এই অ্যাডভান্স কাজটুকু করার কারণে মালিক এবং শ্রমিকের মধ্যে একটা আমরা সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করি। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের নিয়ে আপনি ভালো জ্ঞান রাখেন এক কথায়। সেক্ষেত্রে আপনি কি জানেন বা এরকম কোনো তথ্য আপনার আছে, মানে কোন শিল্প প্রতিষ্ঠানটা একটু দেউলিয়ার পথে, কারা সবল, কারা দুর্বল, এই ধরনের একটা তো চার্ট বা তালিকা আপনার থেকে? জি ধন্যবাদ। আমাদের এই ধরনের একটা স্টাডি আছে অবশ্যই, কারণ এই স্টাডি না থাকলে তো আসলে আমরা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতাম না। কারণ একটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় তখন শ্রমিকরা কিন্তু মানে তাদের পাওনাটুকু পাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়ে। মানে দেউলিয়া হচ্ছে কিনা আপনি জানতে পারছেন? আমাদের কাছে একটা স্টাডি আছে অবশ্যই, সেই স্টাডি অবশ্যই আছে। কোনো একজন শ্রমিক যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি বা সে যদি কোনো আহত হয়, সে যদি কোনো ভিকটিম হয়ে যায়, সেক্ষেত্রে কাকে আগে খুঁজবে? আসলে শিল্পাঞ্চল পুলিশকে খুঁজবে নাকি পার্শ্ববর্তী থানায় গিয়ে সে আশ্রয় নেবে? কোনটা? এটা খোঁজার দরকার নেই, কারণ শিল্পাঞ্চল পুলিশ নিজে তাকে খুঁজে। আচ্ছা, শিল্পাঞ্চল পুলিশ তার প্রত্যেকটা এলাকায়, আমাদের চট্টগ্রাম অঞ্চলে প্রত্যেকটা এলাকায় আমাদের টহল পার্টি আছে। প্রত্যেকটা এই যে মূল দায়িত্ব পালন করে কারা? শিল্পাঞ্চল পুলিশই মূল দায়িত্ব পালন করে। আমার প্রত্যেকটা এলাকাতে ভাগ করে আমার ইন্টেলিজেন্স দেওয়া আছে। কোনো ফ্যাক্টরি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সাথে সাথে আমার ইন্টেলিজেন্স আমাকে খবর দেয়, আমার পার্টি ওখানে যায়, গিয়ে তাকে নিয়ে তার যদি কোনো ধরনের অভিযোগ করার আগে তাকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ করানোর ব্যবস্থা করা হয়। তাকে যদি কোনো ঠিক একই সেম জায়গায় মালিক পক্ষ যদি কোনো নিরাপত্তাহীনতায় ভুগে, সেক্ষেত্রে তো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে জানায়। আমরা তাদের সাথে বিশেষ করে বিজিএমের নেতৃবৃন্দ আছে, আমরা একসাথে মিলিতভাবে কীভাবে প্রবলেমটাকে সলভ করা যায় সেটা চেষ্টা করি। বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় ঘটলে আমরা সেখানে আপনার সর্বাত্মক আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য সকল ধরনের সাপোর্ট দিই। আমরা স্ট্রাইকিং পার্টি দরকার হলে সেখানে স্ট্রাইকিং পার্টি দিই, টহল পার্টি দিই, এবং যদি কোথাও চুরি বা ডাকাতি বা সন্ত্রাসী ঘটনা ঘটে, কেউ একটা ফ্যাক্টরি এক্সপানশন বা এক্সটেনশনে যাচ্ছেন, তখন যদি কেউ এসে চাঁদা দাবি করে, তখন আমাদেরকে জানালে আমরা সাথে সাথে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করি। যদি কোনো থানায় বা কোনো একটা অঞ্চলে বা কোনো একটা জায়গায় যখন মামলা করা হয়, সেক্ষেত্রে তদন্তটুকু আপনারা কীভাবে পরিচালনা করেন? ধন্যবাদ। আসলে মামলা বাংলাদেশে এখন পর্যন্ত সিআরপিসি এবং পিআরবি অনুযায়ী মামলা রুজু করার একমাত্র একটা স্থান, সে হলো থানা পুলিশে। যত ধরনের ঘটনা ঘটুক, সকল ধরনের মামলা রুজু হবে থানায়। এর পরবর্তীতে বিশেষিত সংস্থা যেগুলো আছে, বিশেষ করে শিল্প পুলিশ, নৌ পুলিশ বা অন্যান্য পুলিশের যে সমস্ত সংস্থা যারা আছে, তারা তাদের বিশেষিত সংস্থার সাথে সংশ্লিষ্ট এবং বিধিমালা অনুযায়ী যে মামলাগুলো পড়ে তদন্তের বার আমরা রিগুলেশন নিয়ে এসে এবং তদন্ত করে, এবং যদি প্রয়োজন পড়ে গ্রেপ্তার করে আসামিকে আমরা কোর্টে সোপর্দ করি, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আসে সেই তাকে অভিযুক্ত করে আমরা কোর্টে চার্জশিট প্রেরণ করি। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি, চট্টগ্রাম অঞ্চলে কিরকম মামলা আপনি পাচ্ছেন? আমাদের এখানে প্রচুর মামলা হয়েছে। আমি আসার পরে শিল্প সংশ্লিষ্ট কোনো মামলাই সাধারণত থানা পুলিশ করে না, সেগুলো আমাদেরকে দেয়। মামলা জট হয়ে আছে চট্টগ্রাম অঞ্চলে? না, আমার শিল্প সংক্রান্ত মামলার কোনো জট নেই। তবে কোর্ট থেকে কিছু মামলা আসে, সিআর মামলা বলা হয়, কোর্ট মামলা যেগুলো বলা হয় সেগুলো আসে। সেগুলো আমরা অনেক মামলা পেয়েছি, শিল্প সংক্রান্ত মামলা এবং ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা, সেগুলো আমরা ডিউ টাইমে চেষ্টা করে দেওয়ার জন্য, এবং যার ফলেই কোর্ট এবং আপনার যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকের আস্থার একটা স্থল হয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে কোর্টে মামলা করার পরে বলে যে আমি মামলাটুকু শিল্প পরিচালনা চাচ্ছি। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company.
community and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Muhammad, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Muhammad Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। জনাব আফসার হোসেন, আপনার কাছে আবারও আসলাম। আপনাকে যে প্রশ্নটুকু করেছিলাম, আসলে আপনি তো বললেন বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। মালিক পক্ষ যেহেতু নাই, সেই সব প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে? আপনি একজন বিজেপি নেতা, আপনি যে জানেন, খবর রাখেন, সেই সব প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে এখন? আমরা যখন বিজিএমইতে বসি তখন রাজনীতি শব্দটা থাকে না। আচ্ছা, আমরা বিজিএমইটা মানে সকল দলের, সকল মতামতের, সকল ধর্মের। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাতের ধরনের। আমরা যখন বিজিএমইতে বসি তখন আমরা এখানে সবার জন্য এক হয়ে কাজ করি। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলো আমরা দেখি না। আমরা অনেক বিজেপি নেতাকে আওয়ামী লীগের এমপি হতে দেখেছি, আবার বিজেপি নেতাকে বিএনপির এমপি হতেও দেখেছি। তো সেহেতু তারা যদি রাজনীতিতে যুক্ত না হয়, তাহলে এমপি। এটা কিছুটা মানুষ, আসলে কিছুটা আমাদের নেতৃবৃন্দ ছিলেন গত 17 বছর যখন একটা সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে কিছু লোকজন, সিনিয়র লোকজন, তো একটু ওনার কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, হয়তো রাজনৈতিক পেশারে, ব্যবসা বাণিজ্যের পেশারে বিভিন্ন কারণে হয়তো ওরা ওদিকে গেছে আর কি, যেটা আমি মনে করি। আমার ধারণা সেটা। এবং ওদের কোনো প্রতিষ্ঠানের তো ক্ষতি হয় নাই, টুকটাক সবার ক্ষতি হয়েছে। বর্তমানেও যাদের হয়েছে কোনো দলীয় কারণে, এটা আমি বলবো না। এটা ব্যবসায়িক, আমাদের দেশের যে গার্মেন্টস ব্যবসাটা টিকে রাখার জন্য আমরা যুদ্ধ করতেছি। কিছুটা মহল আছে, এটা ধ্বংস হয়ে যাক, এটা সবকিছু বন্ধ হয়ে যাক, অন্য দেশে চলে যাক, এটা নিয়ে ব্যস্ত আছে কিছু মানুষ, যার কারণে গার্মেন্টস ফ্যাক্টরি। তারা কারা? কেন তারা এটা করে? বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আজকে তো 80% ইনকাম গার্মেন্টস থেকে আসে। তো এটার পিছনে বিদেশি কতগুলা লোক আছে যারা আছে। আমি এটা তাদেরকে পেট্রোনাইজ করে আমাদের দেশে লোক এটা আছে থাকে, এরকম আমাদের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করতে হলে পাশের দেশে বা অন্য দেশে অর্ডারগুলো চলে যাবে, আমার দেশে তখন অর্থনৈতিক সমস্যা পড়বে। আচ্ছা, আওয়ামী লীগের যে মালিকানার যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেসব কি বন্ধ পথে বা বন্ধ হয়েছে কিনা? এরকম কোনো আমাদের জানা মতো আওয়ামী লীগ, বিএনপি, আমি আপনাকে বারবার বলতেছি, আওয়ামী লীগ, বিএনপি বা এ ধরনের কোনো রাজনৈতিক কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না। এটা আমি জানি যে এটা আমরা চাইও না। আমরা আপনাকে এক কথায় বলছি, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে সংগঠনের মালিক হোক, আমি যেমন ব্যক্তিগত আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত দিন, কিন্তু আপনি জানেন সেটা। কই আমার ব্যক্তিগত আওয়ামী লীগের আমলে সমস্যা হয়নি। আমি এটা বলবো কেন? কারণ এখন আমরা সেটা চাই না। ব্যবসায়ীরা এত খারাপ পর্যায়ে যায় না যে একটা রাজনীতির সাথে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তার ব্যবসা ক্ষতি করুক। ব্যবসায়ী সবসময় ব্যবসাকে প্রায়োরিটি দেবে, পরবর্তী রাজনীতিটা। সেটা আমার ক্ষেত্রে সেটা, আমি আগে ব্যবসা, তারপর রাজনীতি। চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের প্রধানকে আমরা পেয়েছি,
আপনাদের সাথে তাদের পুলিশ প্রশাসনের কাজ অন্যতম অনেক গুরুত্বপূর্ণ কাজ শিল্পাঞ্চল পুলিশ করে থাকে। এই মালিক পক্ষের সাথে বা মালিক শ্রমিকদের সাথে শিল্পাঞ্চল পুলিশদের সাথে আপনারা কীভাবে সমন্বয়টুকু করেন, তারা কীভাবে কাজটুকু করে বা তাদেরকে নিয়ে আপনারা কীভাবে কাজটুকু করেন? দেখেন, উনি যে সোলানি সাহেব যেটা বলছেন যে ওনাদের প্রতিটা, উনি চট্টগ্রাম ভিত্তিক কথাটা আমি বলি, প্রতিটা ইউনিটে ওনাদের গোয়েন্দা ভিত্তিক লোক কাজ করে এবং ওই টিমটা যখন ওরা ইঙ্গিত পায়, পূর্বে ইঙ্গিতগুলো পায়, তখন ওনাদের সাথে যোগাযোগ করে। ওনারা আগে ভাগে ম্যাক্সিমাম ঘটনা আগে ভাগে ওনারা সমাধান করার জন্য বিজিএমই টিমকে সাথে নিয়ে ওনারা ঘটনা ঘটার আগেই ম্যাক্সিমাম আমরা দেখে আসছি। এটা আমি গত অনেক বছর ধরে দেখে আসছি, যার কারণে চট্টগ্রামের আমরা কাজগুলো ফ্যাক্টরিগুলো চালাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি। এটা অশান্তি বলার কোনো লক্ষণ নেই। গুটি কয়েক সমস্যাগুলো রাজনৈতিক কারণ না, এগুলো হলো বেতন, ওই যে ব্যাংকিং কারণে বা প্রোডাকশন করতে না পারলে যেটা একটু লেট হয়, ওই সমস্ত কারণে এগুলো ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী। আমরা জানতে চাচ্ছি আসলে আপনারা কতটুকু আশাবাদী, এখন সামনে কি সুন্দর দিন দেখতে পাচ্ছেন কিনা, বা আপনারা যে লজিস্টিক্স সাপোর্টগুলো সরকার থেকে পাওয়ার কথা ফুলফিল পাবেন তো এখন, মানে 100% পাওয়ার সম্ভাবনা রাখেন তো এখন? আসুন দেখেন, একটা অন্তর্বর্তী সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার কখনো বাংলাদেশের সকল টোটাল অবকাঠামোগত সবগুলো সমাধান করা সম্ভব না সংক্ষিপ্ত সময়ে। এটা নির্বাচিত সরকার আসতে হবে, যতটুকু সম্ভব সংস্কার করে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে একটা সুন্দর দেশের পরিণত করা ছাড়া উপায় নেই, বিকল্প। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আপনি শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই জায়গায় একটু আপনি কথা বলেন যে মানে এটা কি আপনি ওই বিএনপির নেতারা যে বলে যে খুব শীঘ্র নির্বাচন, সেই সুরে বললেন নাকি? না, আমি ওই দিক দিয়ে বলি নাই, আমি ব্যবসার ক্ষেত্রে বলছি। এগুলো সহজভাবে দমন হচ্ছে না, আমরা যদি কঠিনভাবে দমন করতে যাই সবকিছু, নির্বাচিত সরকার লাগবে। আপনি কোন ঘাটতিটুকু পাচ্ছেন নির্বাচিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার, পার্থক্য কোন জায়গায় দেখছেন? পেশির সরকার 17 বছর দেশের উপর দীর্ঘদিন ক্ষমতার লোভে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করার ফলে ওনার কুকর্মের জন্য ওনাকে দেশ ছেড়ে পালাইতেছে, কেউ জোর করে ওনাকে দেশ, ওনাকে ছাত্র জনতা অভ্যুত্থান করে, কোন অভ্যুত্থানের বলে আমি অপরাধ না করলে আমি পালাবো কেন? আমি আপনাকে বলি, আপনি শোনেন, ছাত্র জনতার সাথে আমাদের দেশের সাধারণ জনগণ জড়িত ছিল, এককভাবে ছাত্র জনতা আমি বলবো না। এখানে ওনাকে পালাতে বাধ্য হয়েছে, উনি ছেড়ে চলে যাওয়ার পরে 3 দিন পরে দেশে 3 দিনের ভিতরে এদেশে অনেক কিছু ঘটে গেছে, যে এই সরকারও দায়িত্ব নিতে পারতেছে না। স্বাভাবিক, আমার থানা বলেন সবকিছু ব্যাংকে চুরমার করে লুটপাট করে কে নিয়ে গেছে, এগুলো কেউ দায় নিচ্ছে না। তাহলে আপনি এই সরকার আসার পরে আপ্রাণ চেষ্টা করতে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের চট্টগ্রামের আমরা ওনাকে সবসময় আগেও স্মরণ করতাম, এখনো করি। অনেক উপদেষ্টা আছে আমাদের চট্টগ্রাম বলেন তথা বাংলাদেশের, সবাই যোগ্য মানুষ। কি কাজটুকু বিজিএমই আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন? কারণ আপনাদের ব্যাংকিং বেলাও যেমন দুর্বল ব্যাংক আছে, সবল ব্যাংক আছে, আপনার শিল্প প্রতিষ্ঠানের বেলাও দুর্বল আছে, সবল আছে, যদিও বা আপনারটা সবল। এখন যারা দুর্বল আছে তাদের জন্য আপনারা কি করেন? দুর্বল সবল বলতে আমি আসলে বলি, ব্যবসাটা তো এটা আমি চাইলে তো অন্য কারো ব্যবসা সবল করে দিতে পারবো না, এটা একটা নিজস্ব গুডউইলের উপর নির্ভর করে, যার প্রোডাক্টিভিটি, ক্যাপাসিটি, ব্যাংকিং সাপোর্ট, কাস্টম বন্ড, এভরিথিং, যার লোকবল, এই কাজে অভিজ্ঞতা যার বল, তারাই চেষ্টা করতেছে। আর কি এখানে পিছিয়ে যাওয়ার কিছু নেই, এখানে দুর্বল সবল না, কেউ ছোট ফ্যাক্টরি, কেউ বড় ফ্যাক্টরি, কেউ মাঝারি, আমরা ছোট বড় মাঝারি 3 ভাগে ভাগ করছি। এখানে ধরেন যেগুলা ধরেন বেতনাদি যেগুলো নিয়ে সাময়িক সমস্যা হচ্ছে, এগুলো আমরা আপনাকে আগেও বলছি, বিজিএমই বোর্ড টিম আছে, আমরা সবাই মিলেমিশে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। আর যাদের ব্যাংকিং বড় সমস্যা হয়ে গেছে, মনে করেন অনেক বড় সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না, টাকা পয়সা অনেক, এটা আমরা ঢাকা চিটাং বোর্ড না বললে ঢাকা হস্তান্তর জাতীয় পর্যায়ে চলে যায়, আমরা এভাবে সমাধান করি। আর আমরা চেষ্টা করছি সবাই ছোট বড় মাঝারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা। কেমন পুলিশ আপনারা চান বা কেমন শিল্পাঞ্চল পুলিশ আপনারা চান? অতীতে ওনাকে যেভাবে পাচ্ছি, ওনার টিমকে যেভাবে পাইছি, আরও যারা ছিলেন চলে গেছেন, বদলি হয়েছে, যদিও শিল্পাঞ্চলে কোনো বদলি তেমন হয় নাই, কারণ ওনাদের ছিল আমাদেরকে নিয়ে বিজি। শিল্পাঞ্চল নিয়ে গার্মেন্টস কারখানা বলে অন্যান্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত ছিলেন, ওনাদের ভিতরে ওইটা বেশি, এই সরকারের ইয়াটা বেশি ছিল না। আমরা যতটুকু অনুভব করতে পারছি, কারণ আমি চলছি তো, আমি দেখছি, কাছে দেখে দিচ্ছি ওনাদেরকে, তো এটা ছিল না বেঁধে ওনারা কাজ করে গেছে। ওনাদের থেকে আমরা আশা করি ওনারা প্রয়োজনীয় আর একটু ফ্যাক্টরি যদিও বা একটু কম, কিন্তু এখন বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, ইনভেস্টমেন্টটা বাড়তেছে, বেজাব ওদিকে ভিজেট ইকোনমিক জোন হচ্ছে, বড় বড় টোটাল গার্মেন্টস সংখ্যা কমতেছে, কিন্তু মানুষজনের কর্মসংস্থান বেশি হচ্ছে। আপনাকে একটু বুঝতে হবে, আগে ছিল ধরেন 500 জনের একটা কর্মসংস্থান, অনেক মালিক এখন সেটাকে 5000 জনের করতে, সুতরাং মানে বিজনেস এক্সপ্যান্ড হচ্ছে, বিজনেসের প্রতিষ্ঠান কম হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আমার ওনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে, যদি যেটা আপনার তো আপডেট ডিলে আপডেট থাকে, ওনার কিন্তু ডিলে আপডেট রাখে,
প্রয়োজন যদি লোকবল আরও লাগে, আমি যখন ওনাকে বলছি এই নিজস্ব বিল্ডিং, প্রয়োজনীয় লোকবল, গাড়ি বহর, যেখানে যেটা করে দ্রুত সমাধানের জন্য যতটুকু লাগে উনি আমাদের সাথে এটা কথাবার্তা বললে আমরা সহ বা ওনারা সরকার উচ্চ পর্যায়ে কথা বলে শিল্পাঞ্চল পুলিশকে আরও ডেভেলপ করার জন্য যতটুকু দরকার আমরা নিজেরাও সহযোগিতা করব এবং সরকারও আশাবাদী ওনাদেরকে, আমাদের যে সরকারে আসুক আগে সরকার শিল্পাঞ্চল পুলিশ নিয়ে অনেক সহযোগিতা করছে। ভবিষ্যতে আমরা আশা করব শিল্পাঞ্চল পুলিশকে আরও ডেভেলপ করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর তথা সকল ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য ওনাদেরকে আরও শক্তিশালী করে তুলুক। এটা মানে আপনার চাওয়া হচ্ছে যে শিল্পাঞ্চল পুলিশকে আরও, এমনি তো সফলতা তারা আছে, তারা যথেষ্ট আছে, বাট আপনি আরও চান যে তারা ডেভেলপ হয়, তাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকুক, তাদের সদস্য সংখ্যা আরও বেড়ে উঠুক, এটাই চাচ্ছেন আপনি। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে আছি। জনাব সুলেমান কর্মরতকালীন সরকার দেশ পরিচালনা করছে, এখন আপনারা কীভাবে কাজ শুরু করছেন মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায়, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বা তাদের স্বার্থ রক্ষায়, দুই পক্ষের স্বার্থ রক্ষায় এখন আপনার নতুন করে কোনো প্ল্যান আছে কিনা? কারণ আপনি তো চমক ইতিপূর্বে দেখেছিলেন, আপনার চমকের কারণে তো এই এত বড় একটা শিল্প জোন, আমাদের তো চট্টগ্রামটা হচ্ছে বন্দরনগরী বলেন, বাণিজ্যিক রাজধানীর তো একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনি সন্তানের মতো করে আঁকলে রেখেছেন। আমি একটু জানতে চাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে কি সাজাচ্ছেন জনাব সুলেমান? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই একটা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন নিয়ে চলে আসছে এখানে। একটা হলো যে আমরা সরকারি কর্মচারী, আগের সময়ের একটা সময় গেল, আবার বর্তমানে কীভাবে কাজ করছি, তার একটা হলো সংস্কার, আবার ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে আপনি একটাই খেয়াল করবেন, আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা যখন যে সরকার থাকে তার অধীনে আমরা কাজ করি, আমরা মূলত হলো জনগণের জন্য কাজ করে থাকি। সেক্ষেত্রে আমার শিল্পাঞ্চল পুলিশ যেহেতু বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের অগ্রগতিকে বজায় রাখার জন্য, গতিশীল রাখার জন্য কাজ করে, এটা সবসময় করে গেছিল এবং করে যাবে। আর সংস্কারটা যেটা বলছেন আপনি, সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সেটা হলো যে যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যখন যেইটুকু সংস্কার করা দরকার সেটাকেও সংস্কার করতে হবে। এবং সেটা একটা সময় 16 বছর যাবত একটা সরকার ছিল, তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেই কর্মকাণ্ড থেকে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতিতে আরও গতিশীল করার জন্য শিল্প খাতকে, বাংলাদেশ পুলিশকে, বিশেষ করে বাংলাদেশ শিল্প পুলিশকে সংস্কার করতেছে গভর্নমেন্ট। সেই সরকার সংস্কারে আমাদের একটা অবস্থান রয়ে গেছে, সেক্ষেত্রে সংস্কার হবে। আর যেটা বলছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি একটা জিনিস দেখেন যে 5ই অগাস্টে যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের ফলে কিছু কিছু বিষয় আসছে যে বিষয়গুলো আমরা আগেও চিন্তা করেছিলাম বা পরবর্তীতে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আসলে দেখেছি যে এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করা খুব বেশি প্রয়োজন। সেটা হলো যে যখন একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু স্বার্থান্বেষী মহল থাকে, তাদের কিছু কিছু বিষয় থাকে নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তারা কোথাও গুজব রটায়। যেমন শিল্পক্ষেত্রে শ্রমিকদের মধ্যে থেকে ঢুকে কেউ গুজব রটিয়েছে, কেউ স্যাবোটেজ করার চেষ্টা করেছে। আবার দেখা গেছে যে কেউ এই পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাত থেকে অন্য হাতে নেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়গুলোকে আমরা আগে থেকেই এই পরিবর্তনের সময় আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব অ্যাড্রেস করার জন্য। তবে আমাদেরকে ভবিষ্যতে এই বিষয়টাকে আরও বেশি নজর দিতে হবে। এই সকল ক্ষেত্রে যে কোনো সময় যেন এই ধরনের পরিস্থিতিগুলো না আসে। বিশেষ করে যেটা বললাম, আপনার স্যাবোটেজ, গুজব বা আপনার যে কেউ কারো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া বা ব্যবসা প্রতিষ্ঠান হাত বদল হওয়া, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই আরও সচেষ্ট থাকবো। তাছাড়া আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের অগ্রগতি আমরা বজায় রাখার জন্য বা গতিশীল রাখার জন্য আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা আনবো। যেন গুজবটাকে, বর্তমানে তো একটা আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এক্স্যাক্টলি প্রযুক্তির যুগ, সেই ক্ষেত্রে আমরা সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি যেন আমাদের এই শিল্প খাতের মধ্যে কোনো শ্রমিক নামধারী কোনো ধরনের স্বার্থান্বেষী মহল যেন শ্রমিক সমাজকে উস্কে দিতে না পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, সেই জন্য আমরা সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি। তাছাড়া আবার আপনি জানবেন, জেনে খুশি হবেন যে চট্টগ্রাম অঞ্চলে না, শুধু সারা বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের এলাকাগুলোতে, শিল্প ঘন এলাকাগুলোতে সিসিটিভি সেট করা আছে, যেটা মনিটর আমরা এখান থেকে করতে পারছি, আমাদের এই অফিস থেকে করতে পারছি, এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে সেটাকে মনিটর করতে পারছে। যার জন্য দেখা গেছে কোথাও যদি কোনো শ্রমিকদের আনরেস্ট দেখা দেয়, সেটা ওখান থেকে মনিটর করা যায়, এখান থেকে মনিটর করি। এবং ওইটা তদন্তের ক্ষেত্রে তো আপনার ভালো কাজ অবশ্যই দেয়। হ্যাঁ, যে কোনো শ্রমিক যদি দেখা যাচ্ছে যে শ্রমিক নামদারি কেউ যদি শ্রমিকদের মধ্যে ঢুকে এই ধরনের কোনো ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করে, সেটাকে আমরা ওখান থেকে মনিটর করার সুযোগ হয় এবং আমাদের তদন্ত করার ক্ষেত্রে সহজতা হয়।
এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি, সামনে যেন আরও বর্ধিত হয়। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আপনার এই শিল্পাঞ্চল পুলিশকে আপনি উপস্থাপন করেছেন। আসলে আপনাদের উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি এবং আসলে আপনি বেশ ভালো কাজ করছেন, বেশ ভালো কাজ করে যাচ্ছেন। আসলে এক কথায় আমাদের চট্টগ্রামটা হচ্ছে বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী ক্ষেত্রে একটা জায়গা। চট্টগ্রাম ভালো থাকলে, একটা কথা সবাই বলে যে চট্টগ্রাম ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকে। এবং আপনি আপনার সরকারি চাকরি করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, বাট চট্টগ্রামকে যারা প্রশাসনিক কাজ করে তারা চট্টগ্রামকে আলাদা আলাদা চোখে দেখে, সুন্দর চোখে দেখে, কারণ এই চট্টগ্রামকে বাঁচিয়ে রাখা উচিত। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধি যিনি আছেন বিজিএমের পরিচালক জনাব আফসার হোসেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দুজনে খুব ব্যস্ত, সেই ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আসলে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত এই পোশাক খাত, এই গার্মেন্ট শিল্পকে নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আমরা এই খাতের অতীত কেমন ছিল, এই খাতের বর্তমান কাজ কীরকম চলমান এবং ভবিষ্যতে এই খাত কোন পর্যায়ে যেতে পারে, বা এই পর্যায়ের জন্য যারা এই খাতের সাথে যারা যুক্ত আছেন তারা কী চিন্তা ভাবনা করে, মালিক পক্ষরা এই খাতকে আর উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কী পরিকল্পনাটুকু তারা প্রতিনিধিত্ব করছে, এবং পাশাপাশি এই শিল্প খাতকে এবং শিল্প মালিককে, শিল্প শ্রমিকদেরকে স্বার্থ রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট শিল্পাঞ্চল পুলিশ যে প্রতিনিয়ত কী কাজটুকু তারা করে যাচ্ছে তাদের সফলতা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।